হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো চলে এসেছি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো আমরা আগের ক্লাসেই আলোচনা করেছি নিউটনের ফার্স্ট ল, প্রথম গতিসূত্র আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা দ্বিতীয় গতিসূত্র আলোচনা করব। তো যারা প্রথম গতিসূত্র আলোচনাটা দেখোনি তারা যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও। তো চলো শুরু করা যাক নিউটনের সেকেন্ড ল। তো দ্বিতীয় গতিসূত্রে কি বলা হয়েছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে। আচ্ছা, এখানে আমরা দুটো টার্ম পাচ্ছি কি? আচ্ছা, তার আগে বলে দিই, দেখো প্রথম গতিসূত্রে আমরা কি পেয়েছিলাম? বলের ধারণা পেয়েছিলাম বা বলের সংজ্ঞা পেয়েছিলাম। কিন্তু এখানে আমরা দ্বিতীয় গতিসূত্রে কি পাবো? এবার ওই বলের পরিমাপ পাবো, তাই তো? এবার বলের পরিমাপ পেতে গেলে দেখো এখানে আমরা দ্বিতীয় গতিসূত্রে দুটো নতুন জিনিস জানলাম। যে এই নতুন জিনিস বলতে দেখো প্রযুক্ত বল, এই প্রযুক্ত বল কার সাথে সমানুপাতিক? না, ভরবেগের পরিবর্তনের সাথে সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার। তাহলে প্রযুক্ত বলের পরিমাপের জন্য আমরা কি পাচ্ছি? ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার যদি আমরা পাই তাহলে সেখান থেকে আমরা প্রযুক্ত বল পেয়ে যেতে পারবো, অর্থাৎ প্রযুক্ত বলের পরিমাপ আমরা পেয়ে যাব। তো এবার দেখা যাক ভরবেগ কি। ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হবে ওই বস্তুর ভরবেগ। তাহলে কি বললাম? ভর ও বেগের সমন্বয়ে, ইংরেজিতে বলছি আমি মোমেন্টাম। তাহলে ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি ভরবেগ ইকুয়ালস টু ভর ইন্টু বেগ, তাই তো? তাহলে ভরবেগের একক কি হবে? দেখো ভরবেগের একক, ভরবেগের একককে আমরা কি লিখতে পারি? যেহেতু দুটি রাশির গুণফল, তাহলে ওই রাশি দুটির এককের গুণফল হবে ভরবেগের একক, অর্থাৎ ভরের একক ইন্টু বেগের একক। এইবার দেখো ভরবেগের একক আমরা যদি এসআই পদ্ধতিতে ধরি, এসআই পদ্ধতিতে কি হবে? ভরের একক কি? কেজি, এবং বেগের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা এসআই পদ্ধতিতে। তাহলে আমরা লিখতে পারি একক, একক এসআই পদ্ধতিতে কি হবে? না, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এবং সিজিএস পদ্ধতিতে কি হবে? কেজির পরিবর্তে গ্রাম, মিটারের পরিবর্তে সেন্টিমিটার, সেকেন্ড টু দি পাওয়ার -2। তো এখান থেকে আমরা মাত্রা বের করতে পারি কি, তাই তো? তো ভরবেগের মাত্রা, ভরবেগের মাত্রা কি হবে? তাহলে ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা। তাহলে ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা। তাহলে লিখতে পারি ভরবেগ যদি পি ধরা হয় তাহলে পি এর মাত্রা ইকুয়ালস টু ভরের মাত্রা, অর্থাৎ এম, এবং বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -2। সো পি এর মাত্রা ইকুয়ালস টু এম এল টি টু দি পাওয়ার -2। এটা একটা খুব রিনাউন্ড রিলেশন। ওকে, তো দেখো আমরা ভরবেগের একক পেলাম সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, এবং ভরের বেগের মাত্রা পেলাম। তো এবার চলো ভরবেগ সম্বন্ধে বা ভরবেগের তাৎপর্য কী। অর্থাৎ দেখো কোনো বস্তুর ভর সাধারণত কি আমরা দেখেছি যে ভরের কখনো শূন্য হতে পারে না, তাই তো? তাহলে বেগ বৃদ্ধির ওপর নির্ভর করছে যে ওই বস্তুর ভরবেগ কত বাড়বে বা কমবে, এবং ভরের পরিমাণ বাড়া কমার উপর ডিপেন্ড করছে যে ওই বস্তুর ভরবেগের কতটা পরিবর্তন হবে। তো চলো আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিই। সাপোজ একটা উদাহরণ আমরা ধরলাম একটা সাইকেল, সাইকেল এবং একটি ট্রাক, ট্রাক একটি সাইকেল এবং ট্রাক দুটোর বেগ সমান, বেগ সমান। তাহলে দেখো দুটোর বেগ সমান, অর্থাৎ সাপোজ ধরলাম দুটোই 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে
কোনো নির্দিষ্ট দিকে গতিশীল। এইবার বলা হলো যে দেখো দুজন যাও ওই দুটি বস্তুকে অর্থাৎ একজন ট্রাককে একজন সাইকেলকে দুজন টেনে থামানোর চেষ্টা করো। ওকে, দেখো সেক্ষেত্রে আমরা কি দেখব, আমরা সাইকেলটাকে টেনে থামাতে পারবো, কিন্তু আমরা এই যে ট্রাকটা একে আমরা টেনে থামাতে পারবো না। কেন? দেখো এর ভর খুব কম, ভর খুব কম আর এর ভর খুব বেশি। তাহলে ভর কম এবং বেশি হওয়ার জন্য বেগ সমান থাকা সত্ত্বেও এর ভর ইন্টু বেগ যদি করা হয় ভর বেগ কম, কিন্তু এর ক্ষেত্রে দেখো ভর ইন্টু বেগ যদি করা হয় ভর বেগ বেশি। অর্থাৎ দেখো ভর বেগ বেশি থাকার জন্যে আমাকে বেশি পরিমাণ বল প্রযুক্ত করতে হচ্ছে, বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে একে টেনে থামানোর জন্যে। তাহলে দেখো বল কিসের ওপর নির্ভর করছে? ভর বেগের ওপর। ওকে, এইবার আমরা দেখব একটা দ্বিতীয় উদাহরণ। ধরে নিলাম দুটি সাইকেল নেওয়া হলো। এবার এদের এদের ভর সমান। একই রকম দুটি সাইকেল নেওয়া হলো যার ভর সমান। এর গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার এবং এর গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এর বেগ বেশি, এর বেগ কম। তাহলে এর বেগ যদি বেশি হয়, এইবার বলা হলো যাও, আবার দুজনকে পাঠানো হলো। বলা হলো যে এই দুটো সাইকেলকে তোমরা একই সময়ের মধ্যে টেনে থামানোর চেষ্টা করো। তো যদি একই সময়ের মধ্যে টেনে থামানোর চেষ্টা করতে হয়, কোন সাইকেলকে টেনে থামানোর জন্য বেশি পরিমাণ বল দিতে হবে? না, এই যে সাইকেলের বেগ বেশি, এই সাইকেলের বেগ কম, একে কম পরিমাণ বল প্রয়োগ করে ওই সময়ের মধ্যে থামানো যাবে। তাহলে এক্ষেত্রেও দেখো কোন সময় বল বেশি প্রয়োগ করতে হচ্ছে? না, যখন বেগ বেশি। তাহলে ভর সমান থাকা সত্ত্বেও বেগ বেশি থাকার জন্য ভর ইন্টু বেগ বেশি অর্থাৎ ভর বেগ বেশি হচ্ছে। আর এর ক্ষেত্রে বেগ কম থাকার জন্য ভর ইন্টু কম বেগ বা বেগ কম অর্থাৎ ভরবেগ কম। তাহলে যেখানে ভরবেগ বেশি হচ্ছে সেখানে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে এবং যেখানে ভরবেগ কম হচ্ছে ওখানে কম পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। তো সুতরাং এখান থেকে আমরা ভরবেগ সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পেলাম। তো চলো এবার দেখি আমরা যে কিভাবে আমরা এই বলের পরিমাপ পাচ্ছি, তাই তো, যে এই যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা লক্ষ্য করব বা সেটা আমরা নির্ণয় করব। ধরা যাক একটি বস্তু এম ভরের বস্তু, ইউ প্রাথমিক বেগ নিয়ে গতিশীল। এখন একটি স্থির মানের বল এফ ওকে প্রয়োগ করা হলো কত না টি সময় ধরে। তো এই টি সময় ধরে স্থির মানের বল এফ প্রয়োগ করার ফলে ওর অন্তিম বেগ হলো ভি এবং ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হলো এ। এবার দেখো বলা হয়েছে কি না প্রযুক্ত বল কার সাথে সমানুপাতিক? প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সাথে সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার, এখন দেখো ভরবেগের পরিবর্তন সমান কি জানি আমরা? ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু কি? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তাই তো। তাহলে এখানে লিখতে পারি এম ভি মাইনাস এম ইন্টু ইউ, কারণ প্রাথমিক ভরবেগ P1 সমান এম ইন্টু ইউ, ভর ইন্টু প্রাথমিক বেগ, অন্তিম ভরবেগ P2 সমান এম ইন্টু ভি অর্থাৎ ভর ইন্টু অন্তিম বেগ, এবং সেটা কত সময়ের মধ্যে হয়েছে? টি সময় পরে হয়েছে। কেন? স্থির মানের বল এ প্রয়োগ করা হয়েছে এবং বস্তুতে এ ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে দেখো ভরবেগের পরিবর্তনের হার কি হবে? যদি ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ হয় তাহলে পরিবর্তনের হার হবে এই পরিবর্তনকে কি সময় দিয়ে ভাগ করতে হবে, তাই তো। এম ভি মাইনাস এম ইউ বাই টি। তো নিউটনের দ্বিতীয় গতির সূত্রানুসারে এটি কিন্তু প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল যদি এফ হয় আমরা লিখতে পারি এফ ভ্যারিয়েজ এম ভি মাইনাস এম ইউ বাই টি और एफ ভ্যারিয়েজ এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি।
টি। ভালো করে খেয়াল করো, এটি কি হলো? ভর ইন্টু বেগের পরিবর্তনের হার। তো বেগের পরিবর্তনের হার আমরা কি জানি? ত্বরণ। কোন ত্বরণ সৃষ্টি হয়েছে? এ। তাহলে লিখতে পারি এম ইন্টু এ। এক্ষেত্রে দেখো সমানুপাতিক আছে, তাহলে সমানুপাতিক ধ্রুবককে তোলার জন্য আমাকে একটি সমানুপাতিক ধ্রুবক নিতে হবে। সমানুপাতিক চিহ্নকে তোলার জন্যে এই কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক। এটা কার উপর ডিপেন্ড করবে? না ভর এবং ত্বরণের এককের যে সম্পর্ক তার উপর নির্ভর করবে কে এর মান। কে এর মান কার উপর নির্ভর করবে? ভর ও ত্বরণের এককের সম্পর্কের ওপর নির্ণয় করবে কার মান? না কে এর মান। তো চলো এইবার কে এর মান কত সেটা আমরা বের করে দেখি। যদি ধরে নিলাম এসআই পদ্ধতিতে একক ভরের ওপর একক ত্বরণ সৃষ্টিকারী যে বল, তাকে কি বল বলবো আমরা? একক বল বলবো, তাই তো? একক ত্বরণ সৃষ্টিকারী বলকে আমরা কি বলবো? একক বল। তাহলে একক ভর যদি হয় আমরা এই সূত্র থেকে কি লিখছি? এম ইন্টু ওয়ান। একক ত্বরণ যদি হয় তাহলে লিখতে পারি এ ইন্টু ওয়ান। সেক্ষেত্রে একক বল যদি হয় তাহলে আমরা লিখছি এফ ইকুয়ালস টু ওয়ান। ওকে, তাহলে দেখো এই রিলেশানে যদি আমরা এম ইকুয়ালস টু ওয়ান, এ ইকুয়ালস টু ওয়ান এবং এফ ইকুয়ালস টু ওয়ান বসাই, সেখান থেকে আমরা কি পাবো? কে ইকুয়ালস টু ওয়ান পাবো আমরা, তাই তো? আমরা কে ইকুয়ালস টু ওয়ান পেয়ে যাব। তো ওই কে ইকুয়ালস টু ওয়ান যদি আমরা এই রিলেশানে বসাই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। বোঝা গেল? তাহলে দেখো আমরা কি পেলাম? বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। তাহলে এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই যে বলের পরিমাপ, অর্থাৎ বলের পরিমাপ আমরা কিভাবে করব? না ভর এবং ত্বরণের গুণফলই হবে ওই বস্তুতে যে বল প্রয়োগ করা হবে সেই বলের পরিমাপ। তো এবার চলো আমরা এই বলের একক সম্বন্ধে জেনে নিই, তাই তো? একক এবং মাত্রা সম্বন্ধে আমরা জেনে নিই। বলের দু রকম একক হয়, কি কি? পরম একক এবং অভিকর্ষীয় একক। দেখো পরম একক এবং অভিকর্ষীয় একক। প্রথমে আমরা পরম একক সম্বন্ধে আলোচনা করছি। কি একক সম্বন্ধে আলোচনা করছি? পরম একক। আচ্ছা এবার লক্ষ্য করো আমরা বল সমান কি করেছিলাম? এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে বলের একক কি হবে? ভরের একক ইন্টু ত্বরণের একক। তাহলে এসআই পদ্ধতিতে হবে ভরের একক কি? কেজি এবং ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং একেই বলা হয়, এর ব্যবহারিক একক একে বলা হবে নিউটন। এসআই পদ্ধতিতে এরপর হবে সিজিএস পদ্ধতিতে কি হবে? গ্রাম ভরের একক এবং ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। একে কি বলা হবে? ডাইন, DYNE। আমরা এখানে কেন এন লিখলাম, ক্যাপিটাল এন লিখলাম, এখানে কেন ছোট DYNE লিখলাম, এ সম্বন্ধে কিন্তু আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং মেজারমেন্ট যেখানে একক লেখার নিয়মগুলো আলোচনা করা হয়েছে সেখানে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে। যারা চ্যানেলে নতুন আসছো তারা ওই ক্লাসগুলো গিয়ে দেখে নাও। তো চলো এইবার এবার আমরা কি এফপিএস পদ্ধতিতে দেখছি। যদিও এখন এই এফপিএস পদ্ধতি এতটা প্রচলিত নয় আর, তবু আমরা দেখে নিচ্ছি এর এককটা কী হবে, পরম একক। তো এফপিএস পদ্ধতিতে গ্রামের পরিবর্তে আমরা কি বলতে পারি? আমরা পাউন্ড, তাই তো? পাউন্ড, যার চিহ্ন এলবি। পাউন্ড ফুট সেকেন্ড স্কোয়ার। ওকে, একে বলা হয় কি? পাউন্ডাল। POUNDAL। আচ্ছা এবার চলো আমরা 1 নিউটন বল কাকে বলবো? 1 নিউটন বল ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 কেজি ইন্টু 1
মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। এবং 1 ডাইন ইকুয়ালস টু লিখতে পারি 1 গ্রাম ইকুয়ালস টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেম 1 পাউন্ড ডাল 1 পাউন্ড ডাল ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 পাউন্ড ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা 1 নিউটনের সংজ্ঞা বলতে পারি। 1 নিউটনের সংজ্ঞা কি না, 1 কেজি ভরের ওপর যে পরিমাণ বল সৃষ্টি করলে ওই ভরের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হবে 1 নিউটন। অর্থাৎ কি 1 কেজি ভরের উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী বলকেই বলা হবে 1 নিউটন। 1 কেজি ভরের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী, 1 কেজি ভরের বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী বলকেই বলা হবে 1 নিউটন বল। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি বলবো না 1 গ্রাম ভরের বস্তুর তার ত্বরণ কত না 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী বল, তাই তো, ত্বরণ সৃষ্টিকারী বল। তাহলে একই ক্ষেত্রে দেখো 1 পাউন্ডাল বল আমরা কাকে বলবো না 1 পাউন্ড ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটির 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, বা 1 পাউন্ড ভরের বস্তুর 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী বলকেই বলা হবে 1 পাউন্ডাল বল। এবং আমরা জানি এই এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতিতে বলের এককের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা আগেই দেখে এসেছি। 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। অভিকর্ষীয় একক, এসআই একক, সিজিএস একক, এপিএস একক। এসআই এককে কী হয়েছে, তার একক হচ্ছে কিলোগ্রাম ভার, সিজিএস পদ্ধতিতে গ্রাম ভার বা গ্রাম ওয়েট, এবং এপিএস পদ্ধতিতে পাউন্ড ভার বা পাউন্ড ওয়েট। তো চলো 1 কেজি ওয়েট কাকে বলবো না 1 কেজি ভর সম্পন্ন কোনো বস্তুকে তার পৃথিবী কেন্দ্রের দিকে যে বলে টানে। তাহলে 1 কেজি ওয়েট ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বলে তার নিজের দিকে টানে। তাহলে ভর একক হয়ে গেল। এবার ভর ইন্টু ত্বরণ বল, তাহলে ত্বরণ কত, অভিকর্ষীয় ত্বরণের মান কত এসআই পদ্ধতিতে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারছি দেখো 9.81 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে কি বলতে পারি আমরা, নিউটন বলতে পারি, তাই তো। এখনই আমরা দেখেছি পরম এককে যে 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো একইভাবে গ্রাম ভার কাকে বলবো না 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে টানবে। আচ্ছা, তার আগে এটা একটু লিখে দিই আর একটু বোঝাতে সুবিধে হবে। দেখো তাহলে 1 গ্রাম ওয়েট, তাই তো, তাহলে লিখতে পারি 1 গ্রাম ভরের বস্তুকে যে পরিমাণ বলে টানবে, তাহলে 1 গ্রাম হয়ে গেল। ত্বরণ কত না সিজিএস পদ্ধতিতে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি দেখো 981 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কী ছিল আমরা পরম এককে এখনই দেখে এসেছি, ডাইন। ওকে, এবং দেখো 1 পাউন্ড ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে পরিমাণ বলে টানে, যে পরিমাণ বলে আকর্ষণ করে তাকে বলা হবে পাউন্ড ভার। তাহলে 1 পাউন্ড ইন্টু এপিএস পদ্ধতিতে জি এর মান 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লিখতে পারি 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে কি লিখতে পারি 32 পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার। আমরা পরম এককে কি দেখে এসেছি, একে কি বলা হয় পাউন্ডাল, একে বলা হয় পাউন্ডাল। তাহলে এক্ষেত্রে দেখো আমরা প্রত্যেকটা জায়গায় আমরা অভিকর্ষীয় এককের সঙ্গে পরম এককের রিলেশানগুলো আমরা পেয়ে গেলাম, কি তাই তো। আচ্ছা, তাহলে কি পেলাম আমরা এক নজরে দেখে নিই।
1 কেজি ওয়েট ইকুয়ালস টু 9.81 নিউটন, 1 গ্রাম ওয়েট বা 1 গ্রাম ভার ইকুয়ালস টু 981 বা 981 ডাইন, এবং 1 পাউন্ড ভার ইকুয়ালস টু 32 পাউন্ডার। ওকে, তো দেখো এবার আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র কিভাবে আসছে, কারণ প্রত্যেকটা গতিসূত্র প্রত্যেকের সঙ্গে ইন্টার রিলেটেড। একটা সূত্র অন্য সূত্রকে ছাড়া কখনো নিজেকে এক্সিস্ট করতে পারে না। তাহলে এই দ্বিতীয় সূত্র থেকে প্রথম গতিসূত্র কি আসছে সেটা আমরা একটু লক্ষ্য করি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কি হচ্ছে না, কোনো বস্তুর ওপর যদি এফ স্থির মানের বল প্রয়োগ করা হয় এম ভরের বস্তুর ওপর, এবং যদি বস্তুটিতে টি সময় পরে এ ত্বরণের সৃষ্টি হয়, তাই তো, তখন আমরা দ্বিতীয় গতির সূত্রানুযায়ী লিখতে পারছি এম ইন্টু এ। এখন সাপোজ এই টি সময় ধরে স্থির মানের বল প্রয়োগ করার ফলে বস্তুর প্রাথমিক বেগ ইউ থেকে বস্তুর অন্তিম বেগ হয়ে গেল ভি। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি তখন, ত্বরণ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতি সূত্রানুযায়ী কী জানি, ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ বাই টি, বা লিখতে পারি এফ ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তো এটা হচ্ছে সেকেন্ড ল। আচ্ছা, এবার লক্ষ্য করো, যদি প্রথম গতিসূত্রে কী বলা হয়েছে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে যদি এফ ইকুয়ালস টু 0 হয়, তাহলে এখানে কি হবে, ভর যেহেতু 0 হতে পারে না, টি যেহেতু 0 হতে পারে না, তাহলে অ্যাজ এম নট ইকুয়ালস টু 0 টি নট ইকুয়ালস টু 0, তাহলে এখানে কি হতে পারে, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 0। দেখো একটু ভালো করে লক্ষ্য করো। এবার এখান থেকে আমরা দুটো জিনিস পাবো, অর্থাৎ কি, ভি ইকুয়ালস টু ইউ। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তো যদি স্থির বস্তু হয়, স্থির বস্তুর ক্ষেত্রে কি হবে, স্থির বস্তুর ক্ষেত্রে তার বেগ নেই, তাহলে প্রাথমিক বেগ 0, তাই তো। স্থির বস্তুর ক্ষেত্রে প্রাথমিক বেগ যদি 0 হয়, এক্ষেত্রে দেখো বল প্রযুক্ত না হলে ভি ইকুয়ালস টু ইউ, অর্থাৎ অন্তিম বেগও 0 হবে, তাহলে অন্তিম বেগও হবে 0, অন্তিম বেগও হবে 0। আমরা এখানে 0 ভেক্টরও লিখতে পারি। তাহলে দেখো স্থির বস্তুর ক্ষেত্রে প্রাথমিক বেগ যা, অন্তিম বেগও তা, বল প্রযুক্ত না হলে, অর্থাৎ বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকবে। এবার যদি সচল বস্তু হয়, সচল বস্তু হয়, সেক্ষেত্রে বলা হয়েছে দেখো বস্তুটি ওই বেগেই সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে সমবেগে অর্থাৎ প্রাথমিক বেগ যদি ইউ হয়, অন্তিম বেগ যদি ভি হয়, সেটা কার সমান হবে, অন্তিম বেগের সমান হবে, যেটা আমরা পাচ্ছি এখান থেকে। অর্থাৎ কি, যদি ইউ 5 মিটার পার সেকেন্ড হয়, সেক্ষেত্রে ভি কি হবে, সেক্ষেত্রে ভি হবে 5 মিটার পার সেকেন্ড, কি তাই তো। তাহলে দেখো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে এটা কি, এটা কিসে বলা হয়েছে না, এটা নিউটনের প্রথম গতিসূত্রে বলা হয়েছে। তাহলে দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র কিভাবে এলো সেটা আমরা আলোচনা করলাম। জড়ত্বীয় ভর বা ইনার্শিয়াল মাস কাকে বলবো আমরা, না কোনো বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন হয় সেটি ওই বস্তুর জড়ত্বীয় ভরের কি সাংখ্যমানের সমান। আচ্ছা দেখো আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে জেনেছি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, তাই তো, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। তো এক্ষেত্রে দেখো আমরা এম ইকুয়ালস টু এফ বাই এ হচ্ছে, বা এখানে লিখতে পারি এম ইকুয়ালস টু এফ বাই এ। দেখো যদি একটা নির্দিষ্ট পরিমাণ ভর, তার উপর যদি এই ভরকে যদি ঠিক রাখতে হয়, তাহলে বল যদি বাড়ে তাহলে তার ত্বরণও বাড়বে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ভরের বস্তুকে আমি যত বেশি পরিমাণ বল প্রয়োগ করব, তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে কিন্তু তত বেশি পরিমাণ। আচ্ছা এবার দেখো একটা নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট পরিমাণ বল, সেক্ষেত্রে যদি ভর বাড়তে থাকে তাহলে ত্বরণ কি হবে,
ত্বরণ কমতে থাকবে। তাহলে কি হবে, এই জড়ত্বীয় ভর কাকে বাধা সৃষ্টি করে? না বস্তুর ওপর যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণকে বাধা দান করে বা সেই ত্বরণ যাতে বাধাপ্রাপ্ত হয় তার চেষ্টা করে। তাহলে আমরা দেখো দুটো পার্টিকুলার কেস দেখলাম। যখন ভর স্থির থাকছে, যখন এই ভর তো স্থির পার্টিকুলার একটা বস্তুর ক্ষেত্রে, সেই বস্তুতে কী হবে, যখন আমি বেশি পরিমাণ বল দিচ্ছি তাতে ত্বরণ বেশি সৃষ্টি হচ্ছে, এবং যখন আমি কম পরিমাণ বল দিচ্ছি তখন ত্বরণের পরিমাণ কম হচ্ছে। কিন্তু যদি জড়ত্বীয় ভর পরপর বাড়তে থাকে তখন একটা নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে কি হবে না এই ত্বরণ কমতে থাকবে। তো এবার এই জড়ত্বীয় ভরের যে বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করে নিই। কী বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রপার্টিজ অফ ইনার্শিয়াল মাস। বস্তুর ভর যত বেশি হয় বস্তুর জড়ত্বীয় ভরও তত বেশি হয়। এটা আমরা আগে আলোচনা করলাম একটু আগেই। জড়ত্বীয় ভর বস্তুর আকার, অবস্থা ও অবস্থানের ওপর নির্ভর করে না। জড়ত্বীয় ভর সংরক্ষণ সূত্র মেনে চলে এবং জড়ত্বীয় ভর বীজগণিতের নিয়মেই যোগ বা বিয়োগ করা সম্ভব হয়। আপেক্ষিকতাবাদ মেনে চলে বা আইনস্টাইনের যে রিলেটিভিটি থিওরি সেটা মেনে চলে। কখন না যখন বস্তুর গতিবেগ আলোর গতিবেগের প্রায় সমান বা কাছাকাছি হয় তখন সেই জড়ত্বীয় ভর কি হয়, তখন ওই আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের যে রিলেটিভ মাস সেই সূত্র মেনে চলে। আচ্ছা, এই জড়ত্বীয় ভর অভিকর্ষীয় যে ভর অর্থাৎ গ্র্যাভিটেশনাল মাস সেই মাসের সঙ্গে কিন্তু সমান হয়। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমার কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক করো, তোমার বন্ধুর সাথে শেয়ার করো। তো ফিরে আসছি পরবর্তী ক্লাস নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।